আজ দেশের শিক্ষামহল স্তব্ধ। যে বয়সে ছেলেমেয়েদের পড়ার টেবিলে থাকার কথা, আজ তারা রাজপথে ব্যানার প্লেকার্ড হাতে পুলিশের লাঠি আর জল কামান সামলাচ্ছে। 2024 সালের সেই অভিশপ্ত নিট ইউজি কেলেঙ্কারির ক্ষত এখনো শুকায়নি। লাখো ছাত্রছাত্রীর চোখের জল, আদালতের সেই চক্কর আর প্রতিবাদের আগুন সেবার পুড়েছিল দেশের শিক্ষা ব্যবস্থা। তখন বুক ফুলিয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল এনটিএ। বলা হয়েছিল ব্যবস্থা নিচ্ছি, আর এমন হবে না। কিন্তু 2026 সাল এসে দেশ দেখল সবটাই ছিল আইওয়াশ বা চোখে ধুলো দেওয়ার চাল। আবারও সেই একই চিত্রনাট্য। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস, কোটি কোটি টাকার খেলা, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি, আর দেশ জুড়ে ছাত্র শিক্ষক অভিভাবকদের ক্ষোভের দাবানল। প্রশ্ন উঠছে, একটা প্রশ্নপত্র সুরক্ষিত রাখতে না পারার ব্যর্থতা কি কোনো টেকনিক্যাল গ্লিচ বা ছোটখাটো ভুল হতে পারে, না এটি একটা প্রাতিষ্ঠানিক অপরাধ? 2024 সালে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, দেশজোড়া সিবিআই তদন্তের পরও 2026 সালে এসে কিভাবে একই গলদ রয়ে গেল? এনটিএর উচ্চপদস্থ আধিকারিকরা কি তবে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে কেবল কোটি কোটি টাকার পরীক্ষার ফি গোনাতেই ব্যস্ত? কিভাবে বন্ধ হবে এই কেলেঙ্কারি? কার কি দায়িত্ব নেওয়া উচিত? এসব ভাববার সময় এসে গেছে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নিট ইউজি নিয়ে আমাদের ধারাবাহিক টকশোতে আজ চতুর্থ পর্বে আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন শিক্ষাবিদ গৌতম মজুমদার এবং শিক্ষাবিদ ননীগোপাল দেবনাথ। আপনাদের দুজনকে স্বাগত অনুষ্ঠানে। গৌতমবাবু, এই যে আমরা 2024 সালে নিট কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে তোলপাড় দেখলাম, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো, উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হলো, কিন্তু 2026 সালে এসে আবারও একই ঘটনা। 2024 সালের সেই ঘটনার পর আপনারাও আমাদের এই স্টুডিওতে বসে আমরা আলোচনা করেছিলাম অনেক কিছুই। তারপর মনে হয়েছিল কমিটি গঠন করা হয়েছে, ব্যাপারটা কোর্ট অবধি গড়িয়েছে, কিছু ধরপাকড় আমরা দেখেছিলাম, আবার ভেবেছিলাম বোধহয় এমনটা আর ভবিষ্যতে হবে না। কিন্তু এক বছর যেতে না যেতে একই ঘটনা। একজন শিক্ষাবিদ হিসেবে আপনি কি মনে করেন, এনটিএ কি আদেও কোনো শিক্ষা নেওয়ার মানসিকতায় দেখিয়েছে, নাকি তারা এই দুর্নীতিকে একটা স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলেছে? প্রথমে আমি আপনাদের চ্যানেলকে এবং আপনারা যারা এই কাজগুলো চালাচ্ছেন, ম্যানেজমেন্ট কমিটি, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এমন একটা বার্নিং পয়েন্ট সারা ভারতবর্ষের বুকে, যেটা আসলে সাধারণ শ্রেণীর মানুষজন বা সমাজ ব্যবস্থা এটা অনভিপ্রেতই বলা যায়। এটা এইভাবে একটা ঘটনা দিনের পর দিন চলবে, বছরের পর বছর চলবে। তার জন্য আপনারা যে টকশোটার মাধ্যমে সমাজকে সচেতন করছেন, তার জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে এটা এমন একটা বিষয়, এত সেন্সিটিভ, কারণ যারা বিশেষ করে ছাত্রছাত্রী, ওদের জীবনটা শুরুই হয় মাধ্যমিক এবং 12। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা হলো 12-এর পর। কারণ মাধ্যমিকের পরে একটা স্টেপ স্টুডেন্টরা একটা চিন্তা চেতনা নিয়ে থাকে যে আমি কোন স্ট্রিমটাতে অংশগ্রহণ করব। কেউ বিভিন্ন রকমের স্বপ্ন নিয়ে, বিভিন্ন এইম নিয়ে আসে। ঠিক 12-এ যখন এন্ট্রান্স হয়, আজকের যে এন্ট্রান্সটি যেটা হচ্ছে নিট হোক আর জি হোক, একই, এক একটা পোর্শন। শুধু আমরা নিটের কথা বললে হবে না, জিতেও সেম জিনিসটাই হয়, হয়তো প্রকাশ হয় না। আজকে দুর্ভাগ্য হলো সেই সব ছাত্রছাত্রীদের, যেসব ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত এই একটা জায়গায় এসে, এটা যে কত করুণ ব্যাপার একটা স্টুডেন্টের পক্ষে, যে বাচ্চাটা তার জীবনের শুরু থেকে একটা এম নিয়ে এসে পরীক্ষার জন্য 2 বছর 4 বছর পুরো ফ্যামিলি এটার ভেতরে ইনভলভ থাকে, বিভিন্নভাবে কোচিং নেওয়ার থেকে শুরু করে ওদের যে শিশু সুলভ যে জীবনটা, আজকের যে দৌড়, যে জীবনটাকে তৈরি করার জন্য কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে দৌড়টা শুরু করেছে, সেই দৌড়ে কিন্তু ওরা এসে এমন একটা সময় এসে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, এটা যে কি ধরনের, সেটাই এই ঘটনাটা 2024 সালে আমরা দেখলাম। প্রত্যেকবার এই যেমন 24 সালের কথা, কোন শিক্ষা কি নিয়েছে, কি মনে হয় এই জায়গাটাতে কোন শিক্ষা কি নিয়েছে বলে মনে হয়? আপনারা কি দেখছেন? শিক্ষা তো হয়তো কি নিয়েছে তো আমরা আজকে
ক্লিয়ার বুঝলাম। শিক্ষা নিয়েছে হয়তো, কিন্তু তার রেজাল্ট যদি আপনার রেজাল্ট ওরিয়েন্টেড সমাজ ব্যবস্থা, যদি আমরা যদি রেজাল্ট না দেখি এটা হবেই। এগুলো সবসময় চলতো না তাও না, এটা কখনো কখনো প্রকাশ হচ্ছে, কখনো যেমন আমাদের সময় আমরা যখন স্টুডেন্ট লাইফে আমরা শুনতাম যে প্রশ্নপত্র 3টা সেট থাকে, ফার্স্ট সেট, সেকেন্ড সেট, থার্ড সেট, মানে যদি কোনো কারণে একটা লিক হয়ে যায় এটা হয়, তার মানে আগেও লিক হতো। এই যে মানে নৈতিকতা, মানে আমরা যারা লিক করছি কেউ না কেউ তো করছে, শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত ওনাদের তরফ থেকেই হচ্ছে। এবার এভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে লিক হয় না তা না, আমরা আগেও শুনেছি এগুলো নিয়ে, আগে হয়েছে অবশ্যই, সবসময় হচ্ছে। এটা নিয়ে একটা, কিন্তু আমার এখানে বক্তব্য হলো আমাদের নৈতিকতা বা আমাদের সামাজিক যে আর্থসামাজিক যে অবস্থা, এখানে আমার একটা পয়েন্ট থাকে মানে গার্ডিয়ানদের প্রতিও। আমি আসবো সেই বিষয়টাতে, আমরা সব একসঙ্গে অবশ্যই আলোচনা করব না, আমাদের কয়েকটা ভাগে আলোচনা করা প্রয়োজন। গৌতম বাবু, যে প্রথমে একটা জিনিস বুঝতে হবে আমাদের, কেন নিটের এটা বারবার একইভাবে ফাঁস হচ্ছে। আপনি যেটা বললেন যে আগেও হতো, অবশ্যই প্রশ্নপত্র লিক হতো। দেখুন আগের সঙ্গে যদি আমরা তুলনা করি, আগে যখন লিক হতো পরীক্ষাটা রদ হতো না, একটা সেকেন্ড অন্য কোনো পেপার আবার চলে আসতো, ওইটাই বলতে চাইছিলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যখন পরীক্ষা হয়ে যাওয়ার পর তার প্রত্যেকবার একই জিনিস হচ্ছে, জানা যাচ্ছে কি থাকে, এক হলে পরীক্ষা রিটেক নিতে হয়, নাহলে 2024 আমরা যা দেখলাম কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের যাদেরকে গ্রেস মার্ক বলা হচ্ছিল তাদের আবার নেওয়া হয়েছে। আমি আসবো আপনার সঙ্গে আলোচনায়। রণবাবু, আপনার কি মনে হয় এই যে মানে এই যে প্রশ্নপত্র ফাঁসটা, এটা একটা মানে কি বলবো প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে, এই জন্য মনে হয় যে কোনো একটা জায়গাতে কোনো একজনের গাফিলতি, নাকি এই চক্রটা অনেক বড় মনে হচ্ছে? নমস্কার দর্শক বন্ধুদের, এটা প্রাতিষ্ঠানিকতার প্রশ্ন যদি আসে তাহলে বলবো এটা প্রাতিষ্ঠানিকই প্রশ্ন না, ব্যাপারটা প্রাতিষ্ঠানিক। কারণ এই প্রশ্নপত্র লিক বা আউট আমরা যাই বলি, তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা এখন পর্যন্ত 3জন না 4জন জানি যারা চিহ্নিত হয়েছেন, তারা দেখা গেছে এরাই প্রশ্নকর্তা, মানে প্রশ্ন ফ্রেম করার সঙ্গে এরাই যুক্ত। এখন নিটের যিনি কর্মকর্তা আছেন উনি বলছেন, আমলাতান্ত্রিক বলা আর কি, যে আমরা এটার সঙ্গে যুক্ত না, আমরা এসব এখান থেকে হয়নি, আমাদের সাইবার থেকে হয়নি, আমাদের যেই আছে ওয়েবসাইট আছে সেখানে সব ঠিকই আছে। তো এটা তো ওয়েবসাইট ঠিক রেখে প্রশ্নপত্র আউটের সঙ্গে ওয়েবসাইটের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, কারণ এটা ওয়েবসাইটে ডাউনলোড করার আগেই তো বা আপলোড করার আগেই তো এটা আউট বাজারে প্রশ্ন ছড়িয়ে গেছে। এখন প্রশ্নটা প্রাতিষ্ঠানিক হচ্ছে এই কারণে যে, কারণ 2017 থেকে শুরু হয়েছে, কারণ এক সময় এই মেডিকেল এন্ট্রান্স গুলো ছিল রাজ্য সরকারগুলোর আন্ডারে, পিসিএম, পিসিবি, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট এগুলো পরিচালনা করতেন। এখন সেখানে দেখা গেছে যে সেখানেও কিছু গোলমাল পরিলক্ষিত হয়, সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বলল যে না, এখন এটা একদম কমন এন্ট্রান্স হবে, সেন্ট্রালাইজড হবে, একদম সেন্ট্রালাইজড। এখন এই সেন্ট্রালাইজড করার উদ্দেশ্যটা কি? মানে করাপশন যদ্দূর হয়, প্রশ্ন যদি হয়, এটাকে সেন্ট্রালাইজ করার উদ্দেশ্যে করা হয়েছে, নাকি এটা অ্যাকচুয়ালি মানে মানে যে করাপশন যেটা লিক হয়ে, এটা করাপশনই তো, এটার মধ্যে এর চাইতে বড় করাপশন এবং ক্রাইম আর হতে পারে না। তো এখন দেখা যায় কি, এই 2017 থেকে এখন পর্যন্ত 4 বার হয়েছে এবং 93টা প্রশ্ন ফাঁস হয়েছে। সাংঘাতিক ব্যাপার। এটাকে কেউ যদি হেলাফেলা মনে করেন তাহলে কিন্তু এটাকে ল্যাপটপ দিয়ে কিন্তু কোনো রকম মুছে যাওয়ার কোনো ব্যাপার নাই। আর এখন দেখা যাচ্ছে প্রাতিষ্ঠানিক কিরকম, আমি বলছি এটা এখন আমরা একটা ধারণা ছিল, এই যে সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো বা সিবিআই আমরা যেটাকে বলি, এটার উপরে কিন্তু মানুষের বিশ্বাস বা আস্থা মানে কমতে কমতে এখন জিরো। কারণ সিবিআই যে সমস্ত কেসগুলো ধরে, খুনের কেস হোক, এই করাপশনের কেস হোক, যে সমস্ত কেসগুলো ধরে, তাদের যে সাকসেস, সেই সাকসেসের মাত্রা একেবারেই কি বলবো, আমি জিরো বলবো না, মানে দু চারটা সাধারণ কেসকে ধরে ওরা প্রমাণ করার চেষ্টা করে যে আমরা আছি, কিন্তু বড় বড় কেসগুলোকে ওরা একদম পুরো ধূলিসাৎ করে দেয়। আমাদের চোখের সামনেই তো এই যে আরজি করের যে ঘটনাটা, সিবিআই কি ভূমিকা পালন করতে পারলো? কিছুই তো করতে পারলো না। তো এখানেও তো 2017 ঘটনার পরে সেটা সিবিআই কে দেওয়া হলো, 2017 পরে হয়েছে 2021-21-এও সিবিআই কে দেওয়া হয়েছে, এখন 21-এর পরে 24 সিবিআই কে দেওয়া হয়েছে, 26ও সিবিআই কেই দেওয়া হবে বা দেওয়া হয়েছে।
তো রেজাল্টটা কি? না, 2024-এ আমরা তো একটা সিবিআই যা তদন্ত করেছে, আমি এই মুহূর্তে আমরা তদন্ত দেখেছি, কোর্টে গেছে কেস, এবং কোন একটা জায়গাতে 24-এ যেটা করার চেষ্টা হয়েছে, যাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল তাদেরকে আবার, বা যারা স্ক্যানারে পড়েছে যাদের উপর সন্দেহ করা হয়েছিল, সেই প্রায় 1,500-এর উপর ছাত্রছাত্রীদের আবার পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু 2026 সালে এসে যেটা দাঁড়ালো যে পুরো পরীক্ষাটাকেই বাতিল করে দেওয়া হলো এবং পুরো পরীক্ষাটাকে আবার নেওয়া হচ্ছে। এবং এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এবার 2026 সালের এই ঘটনার পর কিছু কিছু এমন ঘটনা হয়েছে এবং এমন কিছু লিঙ্কড আপ হচ্ছে, এমন কিছু মানুষ যেখান থেকে সন্দেহ যাচ্ছে যে 2025 সালেও কিছু না কিছু হয়তো গন্ডগোল হয়েছে, কোনো না কোনো স্ক্যাম হয়েছে, কিন্তু সেটা প্রকাশিত হয়নি, 2025-এ প্রকাশিত হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে থেকেই যাচ্ছে যে নিট মানে কি তাহলে মানে সন্দেহের ঊর্ধ্বে আর রাখা যাচ্ছে না? না, আমি আছি এখানে, এটা ধারাবাহিকভাবেই চলছে বিষয়টা। এখন সব সময় যে প্রকাশ্যে সবগুলো আসে তা না, যেগুলোকে, যেমন এবারে যেটা হয়েছে, এটা কিভাবে, এটাও তো কিন্তু হচ্ছে, এটা মানে ধরা পড়ছিল না, প্রায় বেঁচে গিয়েছিল। কারণ যারা প্রশ্ন কিনেছে কয়েক লক্ষ টাকা দিয়ে, 10 লাখ 12 লাখ বা 20 লাখ 24 লাখ 50 লাখ টাকা দিয়ে, এরকম তো একজন ছাত্র, সে যখন কিনলো সে বলল আমি তাহলে এত টাকা আমি খরচা করলাম, দেখি আমি কিছু তুলে নিচ্ছি, সেও প্রশ্নটা তখন বিক্রি করতে গেছে, যাওয়ার পরেই কিন্তু ব্যাপারটা এসছে। অন্যভাবেও কিছু কিছু হতে পারে, কিন্তু আসল মুখ্য ব্যাপারটা হচ্ছে এখানে। তাহলে এটা ধারাবাহিকভাবেই বিষয়টা যে চলছে না তা না। কারণ কি, অনেক সময় আমরা দেখি যে এমন কিছু প্রত্যাশিত ক্যান্ডিডেট যারা পেয়ে যায়, এরা মেরিটে আসারই কথা না, কিন্তু তারা পেয়ে যাচ্ছে। তাহলে তারা কি করে পাচ্ছে? নিশ্চয়ই সেখানে কোনো রকম 2 নম্বরই বা যেভাবে হোক, মানে সেই লিক আউটের ব্যাপারটা সেখানে আছে, যুক্তটা আছে বলেই তো হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে গভর্নমেন্টকেও কিন্তু দোহা তুলসী কথা বলতে পারি না, কারণ সরকারের উচিত এই সমস্ত বিষয়গুলো নজর রাখা। 20 লক্ষ 22 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, এবং যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নেয়, সব ব্যাপারেই আমরা দেখেছি তাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকে না, আত্মীয় স্বজনের বাড়ি থাকে না, বন্ধু বান্ধব থাকে না, কোথাও বেড়াতে যায় না, এবং এরা বছরের পর বছর, অন্তত 4টি বছর এরা প্রচুর পরিমাণে পরিশ্রম করে। এখন এই যে এবার যে পুরো পরীক্ষাটা বাতিল করে দেওয়া হলো, এই ছেলে মেয়েগুলো যখন পরীক্ষাটা দিয়েছে, শেষ যেদিন হয়েছে পরের দিন থেকে সে একটা নতুন প্রোগ্রাম করে রেখেছে যে অন্তত কটা দিন ঘুরতে যাব বা একটা রেস্ট নেব, বইগুলো সব গুটিয়ে ফেলেছে। প্রোগ্রাম যেটাই করুক, একটা পরীক্ষা আবার যখন সেম আবার পরীক্ষা, না সেই তো মানসিকভাবে এই যে মানসিক অবস্থা, যে এখন মাত্র 7 জন, আমি বলবো মাত্র 7 জন সুইসাইড করেছে, আরো কত 100 জন সুইসাইডের পথে আছে। কারণ সে তার সারা জীবনের পরিশ্রমের ব্যাপারটা আবার নতুন করে পড়াশোনা করে আবার তাকে পরীক্ষায় বসা, এবার হয়তো সে যেই র্যাঙ্কটা করেছে, নেক্সটে যদি তার সেই র্যাঙ্কটা যদি আবার ফিরে না আসে, তাহলে তার মনের অবস্থাটা কোন জায়গায় যাবে? আবার যারা পেল না, ডিজার্ভিং ক্যান্ডিডেট, যে আমি তো পাওয়ার কথা, আমিও তো পেলাম না, তাহলে তার মনের অবস্থা কি হবে? আর প্রাতিষ্ঠানিক ব্যাপারটা যেটা আপনি বলছিলেন প্রথমে, সেটা আমি বলছি, প্রাতিষ্ঠানিক যে এটা পুরোপুরি এটা প্রমাণিত। কেমন করে প্রমাণিত? 2-3টে রাজ্যে, যেমন বিহার, রাজস্থান, ইউপি আছে, হরিয়ানা, এইরকম কয়েকটা জায়গা থেকে কিন্তু বারে বারে ওই সেন্টারগুলো থেকে হচ্ছে। এখন এই যে কোচিং সেন্টারগুলো, এরা মাফিয়া ডন আমি বলবো, এরা কিন্তু কন্ট্রোলিং করছে অনেক কিছু। এবং এক একটা ছাত্রকে তারা যখন কোচিং দেয় 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা করে নিচ্ছে, এবং তারপরে এই সমস্ত কাজগুলি যখন করে, যেমন কি যারা প্রশ্নপত্র আউট করেছেন, যে সমস্ত শিক্ষিকারা বা শিক্ষকরা, মানে এটার সঙ্গে যারা যুক্ত আছেন, অধ্যাপক অধ্যাপিকা, যাই হোক, এদের সঙ্গে ওই কোচিং সেন্টারগুলি যোগাযোগ, এবং এরাও ওই কোচিং সেন্টারগুলিতে অন্য সময় যায়, গিয়ে সেখানে কোচিং দেয়। তাহলে দেখুন, এই ধাপে 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 কিন্তু ওরা প্রশ্নগুলো লিক করে। এটা যে ব্যাপারটা এমন না যে হঠাৎ করে হয়ে গেছে, একটা লিক হয়ে গেছে ব্যাপারটা, না সবাই ওরা যখন যেহেতু ওরা চক্র কাজ করছে, এখানে প্রশ্ন মডারেশন হোক বা প্রশ্ন মানে করা হোক, ছাপানো মানে ওই সেটিং হোক, তারা এটার সঙ্গে যুক্ত। এবং এরা যারা করে, যেই প্রশ্নগুলি করবে, যারা এই সমস্ত করছে, তারা দিনের পর দিন সেগুলো করে। এখন নিটের যিনি মানে যিনি কর্তা, উনি যদি বলেন যে আমাদের তো এখানে আমাদের ওয়েবসাইটে কোনো গোলমাল নেই, দরকার নেই, ওয়েবসাইটে গোলমালের দরকার নেই তো, কারণ ওখান থেকে তো ধীরে 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 ওই যে উনি
প্রথম যে কোশ্চেনগুলো সেটিং করলেন ধীরে ধীরে সেখান থেকে দিতে শুরু করলেন। এখন হুবহু নাও মিলতে পারে, যদি 80% মিলে যায়, 70% মিলে যথেষ্ট একটা বাচ্চা সেখান থেকে বেরিয়ে যাওয়ার, অপদার্থ বাচ্চা যে টাকা দিয়ে করেছে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই তো আমার মনে হয় এটাকে চেঞ্জ করা উচিত। কারণ কি, এখন এই যে ইয়াং জেনারেশন, ওকে, কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করব আমরা, কিন্তু তার আগে আরো কয়েকটা জিনিস বোঝার ব্যাপার রয়েছে। গৌতমবাবু, এই যে আজকাল মানে মিলিটারি কোড বা ব্যাংকের যে বড় বড় ট্রানজাকশন যেখানে হ্যাকিং প্রুফ করা সম্ভব হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন, নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না কেন? মানে এই জায়গাটা কি, এটা তো সবার মনে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাংকে এত টাকা লেনদেন হয়, কই এই ধরনের কিছু হয় না, মানে খুব বেশি তো স্ক্যাম হচ্ছে না তাহলে? এখানে আমি তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, প্র্যাকটিক্যালি এখানের মধ্যে আমরা, আমাদের গাইডিয়ানরা, আমাদের যারা প্রশ্নপত্র করছে, মানে ওরা তো সব শিক্ষক, শিক্ষার সঙ্গে যারা জড়িত এরাই এইসব কাজগুলো করছে। তাহলে কেউ প্রফেসর, কেউ ডক্টরেট, অনেক বড় বড় লার্নেড ম্যান রয়েছে এখানে। ওই কথাটা আমি ওই জায়গাতেই বলতে চাইছিলাম যে আসলে আজকালকার যুগে এই ভোগবাদের দুনিয়াতে নৈতিকতা বলতে কিছু নেই। মানে আমি কিভাবে দুটো পয়সা বেশি পাবো, কিভাবে আমি আরো লাক্সারি কিছু করব, নাইলে মানে মানুষের প্রয়োজন কতটুকু, অন্ন বস্ত্র বাসস্থান, এর মধ্যে আর কি। তাহলে আমাদের আরো চাই, আরো চাইয়ের জন্য এখানে আমি গাইডিয়ানকেও একটু দোষারোপ করি, যেই গাইডিয়ানটা আজকে, মানে স্টুডেন্টরা কিন্তু প্রশ্নপত্র কেনা বেচা করেনি, কারণ ওদের পয়সা নেই, ওদের পয়সাটা কার, বাবার থেকে পয়সাটা, তাহলে বাবাই করছে এগুলো, মা বাবা এটার মধ্যে ইনভলভ, মানে গার্ডিয়ানরা ইনভলভ। আমার ছেলেকে আমাকে পাস করাতেই হবে এন্ট্রান্সে, আমার ছেলেকে আমাকে ডাক্তার বানাতেই হবে, এই যে মানসিকতা এবং তাদের যে বিন্দুমাত্র নৈতিকতা, মানে এটার মানে বিন্দুমাত্র নেই, মানে হেন তেন প্রকারেণ আমার ছেলেকে, আমি মেয়েকে আমি ডাক্তার বানাবো, এই যে মানসিকতাটা, এই আমার কথা হলো এই মানসিকতা এবং এর সঙ্গে যে সিস্টেমটা জড়িত, যদি নিজেরা ঠিক না হয়, আমাদের যদি নৈতিকতা যদি না থাকে, আমি যে একটা শিক্ষক, আমার ভিতরে যদি আমরা যখন শিক্ষকতা করেছি, ইচ্ছা করলে তো আমরাও প্রশ্ন দিয়ে দিতাম আমাদের। এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যেমন ভাবে এনটির দিকে অভিযোগ বা আঙুল উঠছে, না শিক্ষকরাও কি, তাহলে শিক্ষকদের উপর ভরসা কি মানুষ আস্তে আস্তে হারিয়ে ফেলছে? করবে, এটা তো পরিষ্কার, এটা তো পরিষ্কার। যেমন এই দাদা একটু আগে বলছিলেন যে অন্যান্য প্রশ্ন বা 24-এর পরে 25-এ যা হয়নি, তাও না, কারণ আমরা যখন এগুলো নিয়ে যখন নর্মালি দেখি, তখনও কিন্তু মনে হয় যে কিছু একটা হয়েছে, এই ছেলেটা তো পাস করার কথা না, এ কি করে পাস করলো। তাহলে এমন কিছু জিনিস সন্দেহ কিন্তু বরাবরই থাকে। তারপরে এগুলো নিয়ে যেহেতু এটা কোনো প্রুফ থাকে না, কেউ কিছু বলে না, কিন্তু সিস্টেমগুলোর ভিতরে যারা রয়েছে, এই কাজগুলো যারা করছে, বিভিন্ন রকমের কোশ্চেন সেটআপ থেকে শুরু করে বিভিন্ন রকমের যা, এটার শস্যের মধ্যেই ভূত আছে, হ্যাঁ, এটার মধ্যেই লোক আছে এবং এরাই এগুলোকে দেয়। আর এটার ভিতরে গাইডিয়ানও আছে, বিভিন্ন কোচিং সেন্টারের লোকগুলো এখানে জড়িত আছে। তাইলে ওদের কোচিং কে এই যে বারবার লিখে আমার বোর্ডে চারিদিকে বোর্ড, মানে পুরোটা একটা বিজনেস ইয়েতে চলে গেছে। এই যে বিজনেসটাতে যাওয়াতে হয়েছে কি, মানুষগুলো এবং স্টুডেন্ট, তার গাইডিয়ান, মানে কোচিং সেন্টার সবাই মিলে এবং অফিসের মধ্যে যতই আমরা যতই সিস্টেম তৈরি করি, কারণ আমাদের মানসিকতা, মানবিকতা এবং আমরা যদি ভবিষ্যতের প্রজন্মের দিকে না চাই, দেশকে যদি সঠিক রাস্তায় যদি তৈরি করার জন্য আমাদের ভিতরে যদি মানসিকতা তৈরি না হয়, এই শিক্ষা ব্যবস্থাটারই কোনো, এইসব শিক্ষা ব্যবস্থা দিয়ে কোনো কখনোই কিছু হবে না। যার জন্য আজকে যত কিছুই আমরা তৈরি করি, কারণ শিক্ষা ব্যবস্থাকে আমাদের যদি আজকে যে পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চলছে, এখান থেকে প্রয়োজনে অন্য শিফট করতে হবে। মানসিকতা, নৈতিকতা কিভাবে তৈরি হয় তার দিকে ঝুঁকতে হবে। কারণ এগুলো করে ভোগবাদের দুনিয়াতে আমরা যত কিছুই চেষ্টা করি, আমার মনে হয় যেটা রণবাবু বলছিলেন যে এই প্রশ্ন ফাঁসের নেপথ্যে মানে কোটি কোটি টাকার যে কোচিং মাফিয়ারা, তাদের একটা বড় বড় মানে ইনস্টিটিউটের যোগ সাজের কিন্তু অভিযোগ বারবার ওঠে। এখন এই বাণিজ্যিকরণ রুখতে বা মানে শিক্ষার এই চরম বাণিজ্যকরণ রুখতে এবং এই চক্র ভাঙতে শিক্ষা মন্ত্রকে ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারা শিক্ষক হিসেবে আপনাদের কি মনে হয়, কি পদক্ষেপ নেওয়া উচিত? এখানে যদি মানে মন্ত্রক থেকে যদি কিছু নিতে হয়, পুরো সিস্টেমগুলোকে এবং পরীক্ষা পদ্ধতিগুলোকে চেঞ্জ করতে হবে। কিভাবে এসব চেঞ্জ করা যায়, তাহলে পরিকাঠামোহীন এনটিআর কি প্রয়োজন আছে বলে মনে করেন? তখন তো থাকবে না, প্রয়োজন অন্য কিছু ব্যবস্থা নিতে হবে। ওনারা যেহেতু আজ পর্যন্ত ফেলিউর ছাড়া কিছুই দেখায়নি, ওনাদের যে আজকের দিনে আমরা যেটা দেখছি, ওনারা যদি না পারেন তাহলে অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। যেটা আপনি একটু আগে বলছিলেন যে ব্যাংকিং সিস্টেম, তাহলে আমার সিস্টেম রয়েছে। যেমন আমরা যদি টাকা পয়সার লেনদেন যদি দেখি যে অনেক সিস্টেমের মধ্যে এগুলো হয় না, তাহলে এমন কোন সিস্টেম রয়েছে আজকের দিনেও
আমরা ইচ্ছা করলে এটাতেও সিস্টেমটা করতে পারি, কিন্তু এখানে ওই যে একটা মাফিয়া চক্র যেটা কাজ করছে, মানে অর্থ ব্লুবি যে গ্রুপটা রয়েছে, এখানে গাইডিয়ান থেকে শুরু করে কোচিং সেন্টার থেকে শুরু করে যারা প্রশ্নপত্র করছেন ওদের একটা সিস্টেম রয়ে গেছে। তো ওই সিস্টেমটা ভাঙতে গেলে সরকারকে কঠিন থেকে কঠিনতর আরো কোনো যদি পদ্ধতি থাকে, এবং আজকে যারা এই পদ্ধতিতে মানে মানে করাপশনের সঙ্গে জড়িয়ে যাদের নাম সামনে আসে ওদেরকে দৃষ্টান্তমূলক যদি শাস্তি না দেওয়া হয়, এই যে কয়দিন পরে এই কোর্ট থেকে ওই কোর্ট যাবে, আমাদের আইন সিস্টেমটাও ঠিক নেই। আজকে হাইকোর্ট গেল, সুপ্রিম কোর্ট গেল, যেতে যেতে একটা এই বেঞ্চ ওই বেঞ্চ করতে করতে 20 বছর 30 বছর, মানে ইনস্ট্যান্ট এটাকে উইদিন 7 মান্থ 6 মান্থ বা 12 মান্থের মধ্যে ক্লোজ করতে হবে, এবং এমন একটা শাস্তি দিতে হবে যাতে পরবর্তী সময় কেউ এই ধরনের করাপশন করতে ভাবে, দৃষ্টান্তমূলক শাস্তি। রণবাবু, এই যে কোচিং এর কথা বলছিলাম আমরা, কোচিং এর কথা ব্যাপারটা, আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি এতই তলানিতে পৌঁছে গেছে যে আমরা এতটাই কোচিং নির্ভর হয়ে গেছি যে প্রতি বছর কয়েক লক্ষ টাকা কোচিং নেওয়ার জন্য কোটা বা সিকারের মতো শহরগুলোতে সেখানে এত কোচিং সেন্টার গজিয়ে উঠছে, এবং এখানেই ছেলেরা মেয়েরা যাচ্ছে এইসব নির্দিষ্ট কিছু কোচিং সেন্টারে। আমাদের শিক্ষা ব্যবস্থা কি তাহলে স্কুল কলেজগুলোর গুরুত্ব কমে গেল, মানে কোচিং সেন্টারের গুরুত্বই বেশি হয়ে যাচ্ছে তাহলে দিন দিন? আর আসল রহস্য কি তাহলে এটা? এটা আমি একটু বলি, এই আপনার এখানে আসার জন্য যারা এই প্রশ্ন আসার আগে আমি একটু বলছি, এই যারা এই মানে এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত, উনি দাদা যে বললেন গার্ডিয়ানের কথা, এখানে কিন্তু মাঠটা খাচ্ছে কারা? লোয়ার মিডল ক্লাস, মিডল ক্লাসের যারা, যাদের পয়সা নাই, সৎ মেরিট আছে, তারাই কিন্তু সারা বছর তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তারা পড়াশোনা করে। একদম। এরা একটা প্রশ্ন আউট করার জন্য 10-20 লাখ টাকা দেবে, তাদের গার্জিয়ানের এই সাধ্যটা নেই, ওরা পারে না। এখন করে কারা? যারা এরকম ল্যান্ড মাফিয়া, যারা ওই 2 নম্বরই চক্রের সঙ্গে যুক্ত, যারা ব্লেকার, যারা বিজনেসম্যান, লুটে যারা মানুষের পাবলিক মানি, এরাই এই সমস্ত কাজ করে। কারণ তাদের তো পয়সার অভাব নেই, তার ছেলেকে ডাক্তার করবে, এটাই তার স্বপ্ন। এখন 10 কোটি 20 কোটি 5 কোটি টাকা চলে গেলেও তার কোনো ব্যাপারই না, কারণ সে এটা দিতে পারবে। এখন মার খাচ্ছে সাধারণ মানুষ, এবং গরিব বা মধ্যবিত্ত পরিবারের যে সমস্ত মেরিটোরিয়াস ছেলে মেয়েরা তারা যাচ্ছে এখানে। এখন কোচিং সেন্টারের প্রশ্ন, মধ্যবিত্তের অর্থ যাতে জমতে না পারে সেই জন্য সরকারি ব্যবস্থাটাই তো এরকম। কারণ কি, না হলে সরকারি প্রতিষ্ঠান, সরকারি চাইছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে রাইজ করে। এখন আপনি দেখবেন, এইবারে আমি দেখলাম যে ভারতবর্ষে এই মাত্র কয়েক বছরের মধ্যে 86,000 তারও বেশি শিক্ষা প্রতিষ্ঠান ভেনিশ হয়ে গেছে। আবার সাইমেলটেনিয়াসলি কি হয়েছে, বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাথা গুজিয়েছে। এখন মিডল ক্লাস যারা, শিক্ষক যারা, করণিক যারা, এরকম বা ছোট ব্যবসায়ী, তারা কি করে, তারপরেও উজাড় করে তাদের টাকা পয়সাগুলি কোথায় দেয়? ওই কোচিং সেন্টারগুলির মধ্যে দেয়। আচ্ছা, এই কোচিং সেন্টার থেকে কোচিং নিয়ে যদি আমার ছেলে মেয়েটা যদি একটা কিছু হয়, এখন দেখা যায় সেখানেও শেয়ালের কাছে হাঁস মানে দেওয়ার মতো, মানে রাখার মতো আর কি, যে তুই আমার হাঁসটা রাখ, দেখাশোনা করার দায়িত্ব, লালন পালন করার দায়িত্ব, ঠিক এরকমই হচ্ছে। এখন গভর্নমেন্ট যেটা করছে, যে সেটিংটা, যে এডুকেশন যে সিস্টেমটা আপনি যেটা বললেন, এই সিস্টেমটাকে যদি না পাল্টানো হয় এবং এইভাবে যদি চলতে থাকে, এখন সিবিআই করে কি করে, 5 বছর 10 বছরে কোনো হয় না। আর যে করাপশন করে, সে যদি 10 কোটি টাকা বা 5 কোটি টাকা বা 2 কোটি টাকাও যদি রোজগার করতে পারে এই সমস্ত 2 নম্বরই করে, এভাবে করে, সে ভাবে আমি যদি 6 মাস জেলটা খাটি, ক্ষতি কি বাবা, 6 মাস পরে তো আমি ছাড়া পেয়ে যাব, কোনো সমস্যা নেই, 6 মাস খাটলাম, কিন্তু যেই 2 কোটি বা 3 কোটি 4 কোটি টাকা রোজগার করলাম, এটা দিয়ে তো আমি সারা জীবন আমার ছেলে মেয়ে বা আমার পরিবারের জন্য একদম নিশ্চয়তা হয়ে গেল। তাহলে যে কথাটা বলছিলেন যে কঠোর পরিশ্রম, গৌতম দাও বলছিল কঠোর শাস্তি, এখন শাস্তিটা তো সেরকম ভাবে হচ্ছে না। যারা এই কাজগুলির সঙ্গে যুক্ত, তারা যে কোনো ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হোক বা যেভাবে হোক, এখন দেখুন এই যে পলিটিশিয়ানদের প্রতি মানুষের এখন আস্থা কমে গেছে। এখন এই যে নতুন যে আমরা দেখলাম যে মানে কি জানি বলে ককরোচ পার্টি আর যেই এগুলো হচ্ছে, কেন হচ্ছে? এখন ধরুন, এবারে ধরুন এই যে 20 লক্ষ গার্জিয়ান, 20 লক্ষ স্টুডেন্ট, এখানে হয়ে গেল 44 লক্ষ, তার আত্মীয় স্বজন মিলে কত লক্ষ, কত কোটি কোটি হয়ে যাবে। এখন এরা তো সবাই সাফারার। এখানে ধরুন আপনার অল্প কিছু
না হয় বেনিফিটেড হয়েছে টাকা পয়সা দিয়ে। এখন যেহেতু প্রশ্ন পরীক্ষাটা আবার নেবে, এই ডিসিশনটা নেওয়ার ফলে কি হচ্ছে, যারা এই 20 লাখ 25 লাখ টাকা দিয়েছে তাদের টাকাটাও কিন্তু জলে গেছে, গেলেও সেটা ব্যাপার না। এখানে যদি মিডল ক্লাস কিছু থেকে থাকে, তারা যদি দিয়ে থাকে, তার লসটা বেশি হবে। আর যারা ওই যে 2 নম্বরের সাথে যুক্ত, মানে কি বলবো আমি, ব্ল্যাক মার্কেটিং বা এরকম করে যারা টাকা রোজগার করে, বা পলিটিশিয়ান, এখন পলিটিক্স তো করে, পলিটিশিয়ানদের লক্ষ্য কি, যে রাজনীতি করলে কিছু কামানো যায়, রাতারাতি ধনী হওয়া যায়, এই যে একটা মানসিকতা তৈরি হয়েছে। পলিটিক্সটা এখন সমাজ সেবার মধ্যে সীমাবদ্ধ নেই, এখন হচ্ছে কি রাতারাতি আমি কিভাবে ধনী হব, টাকা রোজগার করব, এইরকম বিষয়গুলো যেহেতু এসে দাঁড়িয়েছে, সেই জন্য মানুষের মরালিটিটা দিনে 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 খারাপের দিকে যাচ্ছে। আর স্কুলগুলিতে শিক্ষা ব্যবস্থা, আমরা তো করেছি, গৌতম দাও শিক্ষকতা করেছি, আমাদের স্কুলে কি ছিল, আমরা স্কুলে গেলেই ভাবতাম সিলেবাসটা কখন শেষ করব, ক্লাসের পড়াটা ঠিক মতো হবে কিনা। এত তো প্রাইভেট টিউশনের এইসব মারামারি ছিল না তখন, স্কুলে অনেক কিছু আমরা দিতাম। এখন কি হচ্ছে, স্কুলের শিক্ষকদেরকে অন্য কাজে এত বেশি বিজি করে দেওয়া হয়েছে, 2-4 জন শিক্ষকের যদি মানসিকতা থাকেও পড়ানোর, তারা পড়ানোর সুযোগ পায় না। গাছে, বিদ্যালয়ের মাঠে কয়টা গাছ আছে, কটা ব্যাং আছে, কটা কি আছে, এগুলো হিসাব করতে করতে টিচাররা এখন হয়ে গেছে কেরানি, ক্লারিক্যাল জব। এখন শিক্ষকের মতো জায়গায় নেই। আমরা দেখছি আমাদের স্কুলে ক্লার্করা ওই সমস্ত হিসাব নিকাশ করতেন বা অন্য কিছু করতেন। এখন আমি কি হচ্ছে, আমার যে ক্লাস ওয়ার্কটা, আমি যে ক্লাস রুটিনটা, আমি সিলেবাসটা সুন্দর করে শেষ করে দেব, সেই সুযোগ আর আমার স্কুলে হচ্ছে না। শিক্ষকদের মানসিকতাও এখন এই সমস্ত দেখে দেখে নষ্ট হয়ে গেছে। সুতরাং শিক্ষার পরিবেশটা অমনমন ঘটে গেছে, একদম ওভারঅল ঘটে গেছে। ঘটার ফলেই যার পরিণতি হিসাবে কোচিং সেন্টারগুলো তাদের রমরমা ব্যবসা, তারা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। নতুন নতুন কোচিং সেন্টার, যারা পড়ায় এরা কি জানে, এরা বিভিন্ন বইয়ের থেকে দেখছি নকল করে 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 জেরক্স করে করে বাচ্চাদেরকে দেয়। এই যে আমাদের রাজ্যেই বা মন্দ কি, এই যে প্রাইভেট টিউটর যারা পড়ায়, এখানে কি একদম সারা দিগ্গজ নাকি তারা অনেক কিছু জানে নাকি? তারা এমন কিছু জানে না তো গৌতম দা বলতে পারবেন যে আপনার আশেপাশেই তো যারা পড়ায়, তারা কি এমন সাংঘাতিক কিছু না? এখন সেটাই আমরা আমাদের প্রশ্ন সেই জায়গাটাতে, যে আমাদের শিক্ষা ব্যবস্থা কি এতটাই তলানিতে পৌঁছে গেল যে একদম কোচিং নির্ভর, সেটা আগরতলা শহর হোক বা আমাদের রাজ্যের কোনো প্রত্যন্ত এলাকা হোক, সারা দেশ কিংবা কোটা শিকার হোক। এখন সবচেয়ে যে মানে এই যে মেরিটেস যেসব স্টুডেন্ট গুলোর খুব মেরিট আছে, এরা কিন্তু মার খাচ্ছে। সবচেয়ে মানে লজ্জাজনক হলো কিছু শ্রেণীর ছেলে মেয়েরা আছে যারা প্রচন্ড পরিমাণে মেধা সম্পন্ন। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেকবার দেখেছি, মানে এন্ট্রান্স পরীক্ষা দিলে তো মানে এক চান্সে পেয়ে যাচ্ছে। খুব গরিব ছেলেটা, মেয়েটা হয়তো মানে টিউশনই ঠিক মতো করেনি, কোচিং সেন্টারও যায়নি। তার মানে এইসব ছেলে মেয়েগুলো কিন্তু সবচেয়ে বড় না, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্নটা, যে ছেলে বা মেয়েটা দিনরাত এক করে বছরের পর বছর নিজের শৈশব কৈশোর বিসর্জন দিয়ে এই প্রস্তুতি নিল, পরীক্ষার পর সে যখন জানছে প্রশ্ন বিক্রি হয়ে গেছে, তার এই মানসিক ট্রমা বা অবসাদের দায় কে নেবে? আমরা কি আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, তাদের পড়াশোনা বা তাদের সততার উপর থেকে মানে বিশ্বাস উঠেই যাচ্ছে, এই দায় কে নেবে? এইটার জন্যই তো আগামী সমাজ ব্যবস্থা আরো ধ্বংসের পথে। এই জন্যই কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার দিকে যাচ্ছে, এর বেশি কিছু না। মানে কারণ যারা আজকের দিনে মানে জান দিয়ে চেষ্টা করে মানে নিজেকে তৈরি করছে, ও চান্স পাচ্ছে না, ও একটা বকাটে গিয়ে লাইন করে নিয়ে নিচ্ছে, সব ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং এর মধ্যে আরেকটা ছোট্ট অংশ মানে আমি এখানে জড়াচ্ছি, যদিও এটার আলোচনার বাইরে। এই যে SC ST করে যে বিভিন্ন যে কোটা সিস্টেমটা, এই কোটা সিস্টেমের জন্য কিন্তু একটা স্টুডেন্ট 85-86 নাম্বার পেয়েছে, ও কোনো জায়গায় চান্স পাচ্ছে না, কিন্তু আরেকটা ওর সঙ্গেই একসঙ্গে বসে সারা জীবন ক্লাস করেছে, ও হয়তো 60-62% মার্কে ও ডাক্তার হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু ওদের যে মানসিকতায় হয়, মানে যে মানসিক একটা চাপ, এই যে মানে অনেক সময় দেখা যায় মানে আমাদের স্টুডেন্টরা অনেক সময়, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় আমি এটা পেয়েও আমি পেলাম না, মানে এই যে কথাগুলো ওর অন্তর থেকে বেরোচ্ছে এবং ওর জীবনে একটা ফ্রাস্ট্রেশন এসে যাচ্ছে। এই যে ওর যে সারা জীবনের যে লম্বা যে জীবন, হয়তো 60-70-80 বছর বাঁচবে, এই কিন্তু এই জিনিসটা ভেবে 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 কিন্তু জীবন যাচ্ছে। সেম ভাবে আমাদের জীবনও কিন্তু সেম জিনিসটা হয়েছে। আমরাও কিন্তু এখন বুঝতে পারছি যে আমাদের জীবনে অনেক সুযোগ পেয়েও আমরা পাইনি, শুধু আমাদের একটা মাত্র যোগ্যতার অভাবে। ওকে, আমরা এই যে জিনিসগুলো, এটা তো অবশ্যই মানসিকতাটা কে নেবে? আমাদের এই টোটাল সিস্টেমের শিকার এখানে সবাই। এখন যে কোচিং সেন্টার যেটা, এগুলো বন্ধ হওয়া উচিত, প্রাইভেট টিউশনই বন্ধ হওয়া উচিত। প্রাইভেট স্কুলগুলোর দিকে এত ঝোঁক কেন?
প্রচন্ড পয়সা নিয়ে ওরা করছে, মানে সমাজ ব্যবস্থাটা নষ্ট আর করে নিটের যখন বারবার যখন নিটের যেটা রনিলবাবু আপনি বলছিলেন যে 4 বার 2017 সাল থেকে 4 বার এই নিটের যখন প্রশ্ন ফাঁস হয়েছে, এখন দেখুন টাকার জোরে যখন অযোগ্যরা যখন নিটের প্রশ্ন কিনে ডাক্তার হচ্ছে, তখন আগামী দিনে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরও তো একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে। এখন আমরা কি তবে মেধার বদলে টাকার জোরে ডাক্তার হওয়াদের কাছে চিকিৎসা করতে যাব? সেই ভয়টা অনেকের মধ্যে কিন্তু কাজ করছে। সেটা স্বাস্থ্য ব্যবস্থার জন্য কতটা ভয়ানক হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করেন? মারাত্মক ভয়ানক। উল্টা পাল্টা প্রেসক্রিপশন লিখছে, ঠিক মতো ওষুধের নাম লিখতে পারে না, ডাক্তার হয়ে চলে এসেছে। এখন শুধু করাপশন এখানে না, সে যখন মেডিকেল ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছে সেখানেও ওইখানে যারা পড়ায় এরাও এই নেক্সাসের সঙ্গে যুক্ত, এরাও প্রশ্নপত্রগুলো সেখানে দিয়ে দিচ্ছে। ডাক্তার কেন, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাগুলির মধ্যেই এ সমস্ত শুরু হয়ে গেছে এখন। এটা ঠিক। এখানে যারা পয়সা দিতে পারছে না, আপনি শুধু বলছি আমরা নিট না, শুধু সর্বত্র এই যে কম্পিটিটিভ এক্সামিনেশন, আমি তো দেখেছি যারা পরীক্ষা দেয়, পরীক্ষাগুলো দেয় ইউপিএসসি বা অন্যরকম, যেমন আমাদের রাজ্যেও তো কম্পিটিটিভ পরীক্ষা হয়, যারা অফিসার পোস্টেনের, এই যেখানে টিসিএস টিপিএস এই সমস্ত করে, যারা দিন রাত পড়াশোনা করছে এবং যারা জানে যে আমার তো বাড়তি পয়সা দেওয়ার ক্ষমতা নেই, আমি সিট কিনতে পারবো না, সুতরাং আমি যদি সঠিকভাবে যদি হয় মূল্যায়ন হয়, তাহলে আমি যদি একটা সিট পেয়ে যাই, আমি যদি চাকরিটা যদি আমি পাই, অথবা আমি যদি মেডিকেলের সিটটা পাই, আমি যদি সরকারি কলেজে যদি পাই, তাহলে 1 কোটি টাকা দিয়ে বেসরকারি কলেজে আমাকে পড়তে হবে না। এ কিন্তু এই এখন এই ছেলেটা যখন তার লক্ষ্যভ্রষ্ট হলো, যখন সে পরিশ্রম করে যখন পেল না, এই যে আমরা যে বলছি ড্রাগ এডিকশন, মানব সম্পদ কিন্তু নষ্ট হয়েছে। যে সোসাইটিকে কিছু দিতে পারতো, অনেক কিছু দিতে পারতো, যার এই মানসিকতা ছিল, সে কিন্তু হয়ে গেল পেছনে চলে গেল, সে আর সেই সুযোগটা পেল না, দেওয়ার সুযোগটা পেল না। যে অযোগ্য এবং অপদার্থ, যার মেরিট নাই, সে কিন্তু এসে এই প্রফেশনে ঢুকে গেল। ঢুকার ফলে কি হলো, যে মানব শক্তিটা, মানবটা তার যে শক্তিটা, মেধার শক্তিটা একটা দেশের সম্পদে পরিণত হওয়ার কথা, যেটা একটা সম্পদে পরিণত হওয়ার কথা, সেটা এখন হয়তো ড্রাগ এডিকশনের দিকে ঝুঁকে যাচ্ছে। তার ফ্রাস্ট্রেশন থেকে, ফ্রাস্ট্রেশনের বুকে সে সব মানে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, সে মানব সম্পদে পরিণত হতে পারলো না। আর যে অযোগ্যটা এখানে চলে এলো, এই সর্বক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে আপনি দেখবেন কত বড় বড় অফিসার কিচ্ছু লিখতে পারে না, কিচ্ছু লিখতে পারে না। একজন করণিকের কাছে তাকে নির্ভর করতে হয়, অফিসারকে, বড় অফিসারকে প্রচুর আছে, সে উনি ফাইলটা যদি ঠিক করে গুছিয়ে দেন, উনি শুধু সই করে দেন, বাবা বড় বাবু ঠিক আছে কিনা দেখুন তো দেখি। তাহলে এই জায়গায় এসছে, এই জায়গায় এসছে। এটা কিন্তু এই যে অবনমনটা, এই যে বিষয়টা, এটা কিন্তু আমি একটা কথা বলি, আপনি দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্রে বা বিভিন্ন ক্ষেত্রে এখন এই যে যুব সমাজটা যখন এই ফ্রাস্ট্রেশনটা পড়বে, তারা যখন অর্গানাইজড হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টি, আপনি যতই তাদের সম্পর্কে কুৎসা রটানা যায় করেন, আপনি কিন্তু একটা কিন্তু নতুন, তারা কিন্তু চিন্তা ভাবনা কিন্তু শুরু হয়ে যাবে। আপনি তামিলনাড়ুতে দেখেছেন কি হয়েছে, ওই ছেলেটা কিচ্ছু না, 2 মাসের 3 মাসের পার্টি করে সে কিছু সোশ্যাল ওয়ার্ক করতো, মানুষ মনে করলো যে এখন ডিএমকে দুটোই একদম ভেনিশ করে দিয়ে মাঝখান থেকে সে বেরিয়ে গেল। কোথা থেকে কোথায় নতুন কিছু হবে কেউ বলতে পারছে না। কিন্তু এখন সেটা তো কি হবে পরের বিষয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা কি করে বেরিয়ে আসবো। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, একটা শেষ যেমন এখানে আরেকটা প্রশ্ন একটু বলি, যে এই যে করাপশন করে যে সে ভর্তি হচ্ছে বা যে কোনো ভাবে নিচ্ছে, আইএএস আইপিএস বিভিন্ন ধরনের আমরা যারা আজকে বড় বড় অফিসারদের দেখি, এরা কিন্তু এসেই কিন্তু করাপশনের সঙ্গে অর্থনৈতিক করাপশনে জড়িয়ে যাচ্ছে। কেন? কারণ সে পয়সা খরচা করে আজকে এই চেয়ারটাতে বসেছে, ওর মানসিকতা থাকে আমি কখন আমার পয়সাটা তুলবো। যে ডাক্তারটা ভর্তি হচ্ছে ওইভাবে সে চিন্তা করছে আমি কিভাবে পয়সাটা তুলবো, তখন এগুলো সমাজের উপরে চাপটা পড়ে যাচ্ছে, মানুষের উপরে চাপটা পড়ে যাচ্ছে, গরিব মানুষের উপরে, মধ্যবিত্ত মানুষের উপরে প্রেশারটা পড়ছে। এইগুলো কিন্তু এই সিস্টেমটা যদি এইভাবে বলবৎ থাকে, তাহলে কিন্তু আগামী প্রজন্ম, তাহলে এখান থেকে আমরা বেরিয়ে আসবো কি করে? মানে আমরা এই 2026-এর এই অন্ধকার থেকে বেরোনোর রাস্তা কি বলে আপনারা মনে করেন? আগামী মানে শিক্ষাবর্ষ থেকে, বা ধরুন আগামীবার যখন নিট পরীক্ষা হবে, কিভাবে করলে আপনাদের মনে হয় যে এটা দুর্নীতি থেকে বা মুক্ত হবে, বা এই ধরনের কেলেঙ্কারি থেকে নিট মুক্ত থাকবে? আর বিশেষ করে যেটা স্টেট ওয়াইজ এই যে এন্ট্রান্স এক্সামগুলো ছিল, সেখানে থেকে সেন্ট্রালাইজ করা হয়েছে, এখন কি আবার বিকেন্দ্রীকরণের প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন? সেন্ট্রালাইজ হলে প্রবলেম নেই, আমি এই সেন্সে বলছি। যেমন আমাদের
ছোট ছোট রাজ্যগুলো সবসময় ডিপ্রাইভড হয়। আজকে সেন্ট্রালাইজ হলো কি হচ্ছে, সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্যের বা ছোট যেসব রাজ্যগুলো আছে এরাও এখানে জড়িত হতে পারে, কিন্তু যদি সিস্টেমটা যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে কিন্তু আলটিমেট লুজার সবাই হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা চাইবো সিস্টেমটাকে কিভাবে ডেভেলপ করা যায় এবং শিক্ষা পদ্ধতিকে আরো কিভাবে আধুনিক করা যায়। কারণ আমরা যদি উন্নত দেশগুলো দেখি ওরা কি করে করছে, তাহলে ওইসব জায়গায় যদি শিক্ষা ব্যবস্থা আরো অনেক সুন্দর থাকে, তাদের সিস্টেম যদি আরো ট্রান্সপারেন্ট থাকে, আমাদের এখানে কেন হবে না? আজকের দিনে যদি আমরা যদি বলি সবটা আইটি সেক্টরের উপরে চলছে, আধুনিক টেকনোলজির উপরে চলছে, তাহলে টেকনোলজি আমরা কেন ইউজ করবো না? আমরা সমস্ত ক্ষেত্রে টেকনোলজি ইউজ করছি, এই ক্ষেত্রে কেন আমরা টেকনোলজি ইউজ করবো না? আর আরেকটা যেটা সবচেয়ে আমার কাছে, যেটা যে কোনো ক্ষেত্রে আমি অনেক সময় লক্ষ্য করেছি, উন্নত অনেকগুলো দেশ আছে, চীন থেকে শুরু করে আরব টারবের কান্ট্রিগুলো রয়েছে, ওদের কিন্তু শাস্তি মানে শাস্তি ডেঞ্জারাস, মানে অপরাধ করতে জনগণ তখন ভয় পায়। এই ধরনের শাস্তির ব্যবস্থা করতে হবে। আর আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো একটা শক্তিশালী, মানে যদি কোনো কিছু করাপশনের এগেনস্টে যদি মানে ইয়েও করে, এগুলোতে আমাদের অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো এগুলোর মধ্যে ইনভলভ হয়ে যায়। এটাও কিন্তু আমাদের নৈতিকতার প্রশ্ন। আজকে রাজনীতি করছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু কেস নিয়ে আজকে দুদিন খুব আলোচনা চলছে। তাহলে যে লোকটা করাপশন করেছে, কেন আমি উকিল হিসাবে ওর বিরুদ্ধে মানে ওর সঙ্গে সঙ্গ দেব? এই যে জিনিসগুলো, মানে যেমন খুন সন্ত্রাস যতগুলো হচ্ছে, কোনো না কোনো আমাদের লয়ার এখানে সাপোর্ট করছে, কেন সাপোর্ট করব? এটা আমরা দেখছি জেনুইন কেস। তাহলে এই জায়গাগুলো দেখতে হবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার যদি কোনো আইন থাকে সেই আইনগুলো বলবৎ করতে হবে, নাইলে কোনোদিন এই ব্যবস্থা ঠিক হবে না। এবং ভারতবর্ষের যে হাল আছে না, এটা আরো আগামী 5-10 বছর পরে আরো হয়তো আরো করুণ হয়ে যাবে। ওকে, আপনার কি মনে হয় মনিবাবু, কি কি পদক্ষেপ নেওয়া উচিত এই দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য, বা এই ধরনের প্রশ্নপত্র? দুর্নীতির থেকে বেরিয়ে আসার জন্য এখন যদি যারা ক্ষমতায় আছে, আমি গভর্নমেন্টের কথাই বলবো, কারণ আমাদের যে শিক্ষামন্ত্রী কিন্তু এখন পর্যন্ত এই ব্যাপার নিয়ে খুব একটা কিছু কথা ক্ষমতায় আজ কেউ আছেন, কাল কেউ থাকবেন, গতকালকে কেউ ছিলেন, এখন আমাদের সিস্টেমে আমি সবকটা বলি, পলিটিকের কথাই বলি। আজকে যে ক্ষমতায় আসে সে যখন ক্ষমতাচ্যুত হয় তখন সে নীতির কথা বলে, সে যদি আবার ক্ষমতায় আসে দেখা গেল সে আবার সেই একই ব্যাপার। সেই জন্য আমাদের পাবলিকলি একটা বক্তব্য যে যায় লঙ্কায় সে হয় রাবণ। তো এইরকম ক্ষমতা যারা যায় সেখানে এরকম। এখন এইবার যে খেলাটা শুরু হয়েছে, মানে যে ইয়াং জেনারেশনের মধ্যে যে একটা খুব অর্গানাইজেশন যে বিল্ড আপ, মানে তাদের যে শুরু হয়েছে, এখন গভর্নমেন্ট যদি তাদের ফিলিংটাকে যদি না বুঝে, তাহলে গভর্নমেন্ট কিন্তু সমস্যায় পড়ে যাবে। আমি একদম সোজা কথা বলছি। কারণ এখনই আমি মনে করি এই যে কি জানি নিট ফিট যে সমস্ত আছে, অ্যান্টি যা আছে, এগুলি খোল নলছে একদম পাল্টে। সরকারের কাছে যথেষ্ট মেশিনারি আছে, এখানেও যথেষ্ট অনেস্ট লোক আছে, যারা যোগ্য লোককে যোগ্য জায়গায় যদি স্থান দেয়, যোগ্যভাবে যদি যোগ্য সিস্টেম যদি গড়ে তুলতে পারে, এটা কোনো জাদু মন্ত্র দিয়ে হবে না। আর এই যে বিচার ব্যবস্থা, যেটা অত্যন্ত সিবিআই নামক যে একটা, আমি বলবো এটাও একটা বিশাল করাপশনের একটা সেন্টার। কারণ বিভিন্ন ধরনের কেসগুলো এই সমস্ত তদন্ত করে হবে না, এখানে সিস্টেমটাকেই পাল্টাতে হবে। পাল্টে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর করে 7 বছর একটা কেসের মামলা কি হয়? বিচার ব্যবস্থা কি? এই যে উনি যে বললেন বিচারপতি যে ককরোচ, কিভাবে উনি বললেন? আমি সবাইকে বলিনি, কিছুকে বলি, কিছুকে কেন? ঠিক আছে, অন্য প্রসঙ্গ। নিট থেকে আমাদের অন্য না, নিট থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হবে? নিট থেকে বেরিয়ে আসার জন্য খোলনলসে পুরোটা পাল্টাতে হবে, সৎ লোকদেরকে সেখানে নিতে হবে, নতুন বিজ্ঞান এবং প্রযুক্তির সিস্টেমকে সেখানে ইন্ট্রোডিউস করতে হবে, করে তারপরে সেখান থেকে শুধুমাত্র মুখে কথা বললে হবে না। আমি সিবিআই কে দিয়ে দিলাম, আমি ইডি কে দিলাম, ইডি আর সিবিআই কি করবে? এই সমস্ত করবে না, পরিবর্তন করতে হবে, সিস্টেমটাকে পাল্টাতে হবে, পাল্টে সেখানে সৎ লোককে সৎ জায়গায় স্থান দিতে হবে, তারপরে গিয়ে আপাতত হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। গোটা সিস্টেমটাকেই পাল্টাতে হবে, এই দাবি কিন্তু উঠছে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে, এই দাবি উঠছে শিক্ষকদের কাছ থেকে। ধন্যবাদ রনিবাবু আপনাকে, ধন্যবাদ উত্তম বাবু আপনাকে সঙ্গে থাকার জন্য। নমস্কার। দর্শক বন্ধুরা, লক্ষ লক্ষ তরুণ তরুণীর স্বপ্ন, পরিশ্রম আর সততা আজ গুটি কয়েক দুর্নীতিবাজের লোভের বলি হতে হচ্ছে। এই অন্ধকার চক্রব্যূহ ভাঙতে হলে আজ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরকে জেগে উঠতে হবে। শুধু ছাত্রছাত্রী নয়, শুধু অভিভাবকরা নয়, শুধু শিক্ষক নয়, সবাইকে জেগে উঠতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে। একই সাথে শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজ এবং
গণমাধ্যমকেও দলমত নির্বিশেষে ছাত্রদের পাশে এসে দাঁড়াতে হবে। আর যদি আমরা মেধার এই প্রকাশ্য অবমূল্যায়ন নীরবে সহ্য করি, তবে আগামী দিনে দেশ জুড়ে এক চরম হতাশাগ্রস্ত ও ক্ষুব্ধ প্রজন্ম তৈরি হবে, যা দেশের মেরুদণ্ডকে পঙ্গু করে দেবে। আর কোনো টালবাহানা নয়, এই নোংরা বাণিজ্য ও প্রতারণা বন্ধ করতে এখনই সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার সময়। সঙ্গে থাকুন, দেশ দুনিয়া সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।